স্কুলের আজকের সেশনে আমরা সিপিসি অর্থাৎ দেওয়ানি কার্যবিধি 1908 এর অর্ডার 5 নিয়ে আলোচনা করব। খুব ইম্পর্টেন্ট একটা টপিকস, সমন জারি অর্থাৎ দেওয়ানি কার্যবিধিতে কিভাবে সমন জারি করতে হয় এই বিষয়টা নিয়ে আজকে আমরা ডিসকাস করব। তো চলুন লেকচার শুরু করা যাক। সমন জারির বিষয়টা নিয়ে এই দেওয়ানি কার্যবিধি 1908 এর অর্ডার 5 এ আলোচনা করা হয়েছে। এখানে আমরা বেশ কতগুলো বিধি দেখতে পাচ্ছি। এই সবগুলো বিধি আমাদের প্রিলিমিনারির জন্য খুব খুব ইম্পর্টেন্ট। সো এই প্রত্যেকটা বিধি আমরা অর্থাৎ প্রত্যেকটা রুলস আমরা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করব। আচ্ছা, শুরুতে আমরা যে বিষয়টি দেখবো সেটা হচ্ছে বিধি 1 বা রুল 1। রুল 1 এ বলা হচ্ছে যে মোকদ্দমা দায়ের করার পর পরবর্তী 5 কার্যদিবসের মধ্যে সমনটা জারি করতে হবে। কত দিনের মধ্যে? 5 কার্যদিবসের মধ্যে। যদি এই 5 কার্যদিবসের মধ্যে অফিসার অর্থাৎ সমন জারিকারক অফিসার সমনটা জারি করতে ব্যর্থ হয়ে থাকে তবে সেই ক্ষেত্রে তিনি অসৎ আচরণের জন্য দায়ী হবে। কিসের জন্য দায়ী হবে? অসৎ আচরণের জন্য। তবে এখানে একটি বিষয় আছে, সেটা হচ্ছে যদি বিবাদী আর্জি পেশ করার সময় উপস্থিত হয়ে তার বিরুদ্ধে আনিত দাবিটা স্বীকার করে না, অর্থাৎ বাদী যে দাবিটা করেছে সেটা যদি স্বীকার করে না তবে সেই ক্ষেত্রে তার উপর আর সমন জারি হবে না। এবং একজন বিবাদী 3টি ভাবে মামলায় হাজির হতে পারে সমন জারি করার পর। ব্যক্তিগতভাবে, প্লিডারের মাধ্যমে অর্থাৎ উকিলের মাধ্যমে, অথবা এজেন্টের মাধ্যমে অর্থাৎ নিজে উপস্থিত না হয়ে তার বৈধ প্রতিনিধি যারা তাদের মাধ্যমে আপনার সমন জারি করে উপস্থিত হতে পারে। আচ্ছা, এবং আরেকটি বিষয় সেটা হচ্ছে প্রত্যেক সমনে আপনার বিচারক বা তার পক্ষে কর্মকর্তার স্বাক্ষর থাকবে এবং আদালতের সিলমোহর থাকবে। তাহলে আমরা বিধি 1 এ যে বিষয়গুলো দেখলাম সেটা হচ্ছে আপনার মোকদ্দমা দায়ের করার তারিখ থেকে পরবর্তী 5 কার্যদিবসের মধ্যে সমনটা জারি করতে হবে। যদি সমন জারিকারক অফিসার 5 কার্যদিবসের মধ্যে সমনটা জারি না করে তবে তিনি কি হবে? অসৎ আচরণের জন্য দায়ী হবে। এবং সমন জারি করার এবং তবে বিবাদী যদি আর্জি পেশ করার সময় উপস্থিত হয়ে বাদীর দাবি স্বীকার করে নেন তবে সেই ক্ষেত্রে তার উপর সমন জারি হবে না। আর বিবাদী সমন জারি করার পর 3 ভাবে আপনার কি করতে পারে? মামলায় হাজিরা দিতে পারে। ব্যক্তিগতভাবে অর্থাৎ নিজে থেকে, প্লিডারের মাধ্যমে মানে অ্যাডভোকেট বা উকিলের মাধ্যমে, এজেন্টের মাধ্যমে অর্থাৎ তার প্রতিনিধির মাধ্যমে। এবং প্রত্যেকটা সমনে কি থাকবে? আপনার বিচারক অর্থাৎ প্রত্যেকটা সমনে বিচারক বা তার পক্ষে কর্মকর্তার স্বাক্ষর থাকবে এবং আদালতের সিলমোহর থাকবে। এই বিষয়টাই বিধি 1 এ বলা হয়েছে। আচ্ছা, এবার বিধি 2 এ যে বিষয়টা বলা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার আর্জি নকল অর্থাৎ প্রত্যেকটা সমনের সাথে আপনার আর্জি নকল বা সংক্ষিপ্ত বিবৃতি থাকবে আদালতের অনুমতি সাপেক্ষে। অর্থাৎ আদালতের অনুমতি সাপেক্ষে প্রত্যেকটা সমনের সাথে আর্জি নকল বা সংক্ষিপ্ত বিবৃতি থাকতে হবে। বিধি 5 এ যে বিষয়টা বলা হচ্ছে আদালত সমনের সময় স্থির করবে, অর্থাৎ আদালত সমন যখন জারি করবেন তখনই স্থির করবেন যে আসলে বিচার্য বিষয় নির্ধারণ করা কি এর উদ্দেশ্য নাকি মামলার চূড়ান্ত সমাধান করাটা এর উদ্দেশ্য। এই বিষয়টা আদালত সমনের সময় স্থির করবে। আচ্ছা, এখানে তাহলে দুইটা জিনিস আমরা দেখলাম, বিচার্য বিষয় নির্ধারণ অথবা মামলার চূড়ান্ত সমাধান এর উদ্দেশ্য। এই বিষয়টা আদালত যখন সমন জারি করবেন তখনই স্থির করবেন। আচ্ছা, বিধি 7 এ বলা হচ্ছে যে দলিল উদ্ঘাটনের জন্য যদি আদালত কোনো ব্যক্তিকে সমন জারি করে থাকে বাট সে যদি হাজির না হয়ে থাকে তবে সেই ক্ষেত্রে তাকে অনধিক 500 টাকার জরিমানা করা হবে। কত টাকা? 500 টাকার জরিমানা করা হবে। তাহলে কি দেখলাম? দলিল উদ্ঘাটনের সময় যদি দলিল উদ্ঘাটনের জন্য আদালত যদি কাউকে সমন জারি করে থাকে কিন্তু সে যদি উপস্থিত না হয় তবে সেই ক্ষেত্রে তার কত টাকা জরিমানা হবে? 500 টাকা জরিমানা হতে পারে। বিধি 8 এ আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে কাদের উপর সমনটা মেনলি জারি করা হবে। আচ্ছা, এখানে বলা হচ্ছে টু ডিফেন্ডেন্ট অর্থাৎ বিবাদের উপর সমন জারি করা হবে, যেটা সেকশন 27 অর্থাৎ এই দেওয়ানি কার্যবিধি 1908 এর সেকশন 27 অনুযায়ী ডিফেন্ডেন্টের উপর সমন জারি করা যাবে। টু উইটনেস অর্থাৎ ডিফেন্ডেন্টের যে উইটনেস থাকবে সেই উইটনেসের উপর সমন জারি করা যাবে সেকশন 31 অর্থাৎ এই দেওয়ানি কার্যবিধি 1908 এর সেকশন 31 অনুযায়ী। টু প্লিডার অর্থাৎ প্লিডার বা অ্যাডভোকেট যিনি অর্থাৎ মামলায় নিযুক্ত যে অ্যাডভোকেট ওনাকে সমন জারি করা যাবে। এই বিষয়টা আমরা অলরেডি আপনার অর্ডার 3 রুল 5 এ আলোচনা করেছি। যারা অর্ডার 3 অর্থাৎ আগে ক্লাসে দেখেননি তারা সেই বিষয়টা দেখে আসবেন। আচ্ছা, এবং লাস্টলি হচ্ছে ডিফেন্ডেন্টের অ্যাডাল্ট পারসন, মানে হচ্ছে আপনার যদি শেষ পর্যন্ত ডিফেন্ডেন্টকে সমন জারি করার জন্য যাওয়ার পরে যদি ডিফেন্ডেন্টকে না পাওয়া যায় তখন সেই ক্ষেত্রে তার যে বাসায় যে প্রাপ্তবয়স্ক ব্যক্তি তার হাতে সমনটা দিতে হবে। এবং এই বিষয়টা আমরা দেখবো এই অর্ডার 5 এর রুল 15 এ।
আচ্ছা, আশা করি বিধি 8 আপনাদের কাছে ক্লিয়ার। তাহলে আমরা এখানে দেখলাম সমন জারি করা যাবে ডিফেন্ডেন্টের উপর, উইটনেসের উপর, প্লিডারের উপর এবং ডিফেন্ডেন্ট না থাকলে তার অ্যাডাল্ট পারসন অর্থাৎ তার পাশে যে প্রাপ্তবয়স্ক ব্যক্তি তার উপর। বিধি 9 আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে আদালত তার অধস্তন অফিসার বা প্রত্যেক জেলার জেলা জজ কর্তৃক তালিকাভুক্ত কুরিয়ার সার্ভিস, ফ্যাক্স বা ইমেলের মাধ্যমে সমনটা জারির আদেশ দিবেন। এই যে এতক্ষণ ধরে আমরা আলোচনা করলাম যে সমন জারি করবেন, সমন জারি করার এই সমনটা জারি করবেন কিভাবে আদালত, এই বিষয়টা বিধি 9 বলা হচ্ছে যে আদালত অর্থাৎ যে আদালত সমনটা জারি করবে সেই আদালত তার অধস্তন কর্মকর্তা বা প্রত্যেক জেলার জেলা জজ কর্তৃক তালিকাভুক্ত অর্থাৎ একটা তালিকা থাকবে, সেই তালিকাভুক্ত কুরিয়ার সার্ভিস অথবা ফ্যাক্স অথবা ইমেলের মাধ্যমে সমনটা জারির আদেশ দিবেন। মানে আদালত কি করবেন, তার অধস্তন কর্মকর্তা বা প্রত্যেক জেলার অর্থাৎ প্রত্যেকটা জেলার জেলা জজ কর্তৃক একটি তালিকাভুক্ত অর্থাৎ একটা তালিকা তৈরি করা হবে, সেই তালিকাভুক্ত কুরিয়ার সার্ভিস, ফ্যাক্স অর্থাৎ সেই তালিকার মধ্যে যেসব কুরিয়ার সার্ভিস রয়েছে, ফ্যাক্স অফিস বা ইমেল রয়েছে, এর মাধ্যমে তিনি সমনটা জারির আদেশ দিবেন। আচ্ছা, এই হচ্ছে বিধি 9 কথা। এখন বিধি 9 পদে যে বিষয়টা বলা হচ্ছে যে প্লেন্টিফ যদি চায়, আচ্ছা এই হচ্ছে বিধি 9 কথা। এখন এই বিষয়টা বিধি 9(4) বলা হয়েছে যে যদি মনে করেন যে এই তালিকাভুক্ত মানে আদালত সমনটা জারির আদেশ দেওয়ার পর যদি এই তালিকাভুক্ত কুরিয়ার সার্ভিস, ফ্যাক্স বা আপনার ইমেল এরা যদি মনে করেন এই তালিকাভুক্ত কুরিয়ার সার্ভিস যদি আপনার মনে করেন যে সমনটা অর্থাৎ সমন জারি হবার পর পরবর্তী 30 দিনের মধ্যে সেটা যদি ডিফেন্ডেন্টের কাছে না দেয়, ঠিক আছে, 30 দিনের মধ্যে ডিফেন্ডেন্টের কাছে যদি প্রদান না করা হয় তবে সেই ক্ষেত্রে তিনি অসৎ আচরণের জন্য দায়ী হবেন। কিসের জন্য দায়ী হবেন? অসৎ আচরণের জন্য দায়ী হবেন এবং তার নাম কি হবে, এই তালিকা থেকে বাদ দেয়া হবে। এই বিষয়টা বিধি 9(4) বলা হয়েছে। তাহলে আমরা বিধি 9 টোটাল যে বিষয়টা বুঝলাম যে আদালত তার অধস্তন কর্মকর্তা বা প্রত্যেক জেলার জেলা জজ কর্তৃক তালিকাভুক্ত কুরিয়ার সার্ভিস, ফ্যাক্স বা ইমেলের মাধ্যমে সমনটা জারির আদেশ দিবেন। এখন কুরিয়ার সার্ভিস, এই তালিকাভুক্ত কুরিয়ার সার্ভিস যদি সমনটা জারি হবার পর অর্থাৎ সমন পাবার পর যদি সেটা আপনার সেকে না দেয় অর্থাৎ ডিফেন্ডেন্টকে না দিয়ে থাকে তবে সেই ক্ষেত্রে তিনি অসৎ আচরণের জন্য দায়ী হবেন এবং এর কারণে তার নামটা এই তালিকা থেকে বাদ দেওয়া হবে। এই বিষয়টা বিধি 9 বলা হয়েছে। বিধি 9 পদে যে বিষয়টা বলা হচ্ছে সেটা হচ্ছে প্লেন্টিফ যদি চায় সমনটা নিজেই জারি করতে পারে, কিন্তু এক্ষেত্রে ডিফেন্ডেন্ট যদি না অ্যাকসেপ্ট করে অর্থাৎ অথবা তাকে যদি হুমকি দিয়ে থাকে তবে সেই ক্ষেত্রে তিনি কোর্টে অ্যাপ্লিকেশন করতে পারেন, তখন কোর্ট নতুন করে সমনটা জারি করবে। এই বিষয়টা বিধি 9 পদে বলা হচ্ছে। মানে মূল কথা হচ্ছে প্রথমে যদি প্লেন্টিফ চায় তাহলে নিজে থেকে সমনটা জারি করতে পারে, কিন্তু যদি মনে করেন যে ডিফেন্ডেন্ট তার সমনটা অ্যাকসেপ্ট না করে বা হুমকি দিয়ে থাকে, তাকে প্রাণনাশের হুমকি দিয়ে থাকে তবে সেই ক্ষেত্রে কোর্টে অ্যাপ্লিকেশন করলে কোর্ট এই যে এই বিধি 9 যে রুলসটা এই রুলসটা ফলো করে তাকে সমন জারি করবে অর্থাৎ সমন জারি করা হবে। বিধি 11 বলা হয়েছে যখন বহু সংখ্যক বিবাদী থাকবে, যখন একের অধিক বিবাদী থাকবে তখন প্রত্যেককেই সমন জারি করতে হবে, প্রত্যেকের উপরই সমনের একটি কপি বা দ্বিনকল দিতে হবে। আচ্ছা, বিধি 14 বলা হয়েছে যদি স্থাবর সম্পত্তির ক্ষেত্রে সমন জারির বিষয় থেকে থাকে তবে সেই ক্ষেত্রে ওই স্থাবর সম্পত্তির উপর দায়িত্বে থাকা যে প্রতিনিধি সেই প্রতিনিধির উপর সমনটা জারি করতে হবে। মানে স্থাবর সম্পত্তির ক্ষেত্রে যদি আদালত সমন জারি করতে চায় তবে সেই ক্ষেত্রে ওই স্থাবর সম্পত্তির উপর দায়িত্বে রয়েছে এমন প্রতিনিধির উপর সমনটা জারি করা হবে। এই বিষয়টা বিধি 14 বলেছে। এবার আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে বিধি 13। বিধি 13 বলা হচ্ছে যে যার বিরুদ্ধে সমন জারি করা হবে বিবাদী যদি আদালতের এখতিয়ারের সীমানার মধ্যে না থাকে অর্থাৎ যেই আদালতের এখতিয়ারে আপনার বিবাদীর প্রতি সমন জারি করা হয়েছে সেই আদালতের এখতিয়ার বহির্ভূত যদি বিবাদী হয়ে থাকে তবে সেই ক্ষেত্রে ওই আদালতের ক্ষেত্রে ওই ধরনের ব্যক্তির আপনার ব্যবসা বা কাজের জন্য যে ম্যানেজার বা প্রতিনিধি নিয়োগ রয়েছে সেই ম্যানেজার বা প্রতিনিধির উপর আপনার সমনটা জারি করা হবে। এই বিষয়টা বিধি 13 বলা হয়েছে। আর বিধি 15 আমি অলরেডি আলোচনা করেছি যে
ডিফেন্ডেন্টকে যদি না পাওয়া যেয়ে থাকে তবে সেই ক্ষেত্রে তার পরিবারের যে অ্যাডাল্ট পার্সন অর্থাৎ প্রাপ্তবয়স্ক ব্যক্তি, সেই প্রাপ্তবয়স্ক ব্যক্তির উপর সমনটা জারি করবে, অর্থাৎ তাকে সমনের একটি কপি দিয়ে যাওয়া হবে। আচ্ছা, আর বিধি 17তে বলা হচ্ছে আপনার বাই এফিক্স অর্থাৎ ঝুলিয়ে দেওয়া। এই দুইটা বিষয় আমরা, আচ্ছা এই 17 আর 20টা যদি আমরা একটু একসাথে পড়ি। আচ্ছা, বিধি 17তে বলা হচ্ছে যে যদি আপনার ডিফেন্ডেন্টকে পাওয়া গিয়েছে কিন্তু সে সমনটা একসেপ্ট করতে রাজি নয়, অর্থাৎ সে সমনটা গ্রহণ করেনি, তখন সেই ক্ষেত্রে তার যে ব্যবসা প্রতিষ্ঠান বা বাসস্থান, ব্যবসা প্রতিষ্ঠান বা বাসস্থান বা একদম সম্মুখে অর্থাৎ যেই জায়গায় সে থাকে, অর্থাৎ আদালতের প্রকাশ্য স্থান, ব্যবসা প্রতিষ্ঠান, বাসস্থান, এই জায়গায় সেটা ঝুলিয়ে দিয়ে আসা হবে। আর বিধি 20-এ যে বিষয়টা বলা হচ্ছে সেটা হচ্ছে আপনার বিকল্প সমন জারি বা সাবস্টিটিউটেড সার্ভিস। এইখানে বলা হচ্ছে যে যে ক্ষেত্রে বিবাদীকে পাওয়াই যাচ্ছে না, খুঁজেই পাওয়া যাচ্ছে না, সেই ক্ষেত্রে এই বিকল্প সমন জারি করা যাবে। কিভাবে? আদালতের প্রকাশ্য স্থানে বা ব্যবসা প্রতিষ্ঠান অর্থাৎ বিবাদী যেই জায়গায় ব্যবসা করে থাকে বা বাস করে থাকে সেই জায়গায় প্রকাশ্য স্থানে অথবা দৈনিক সংবাদপত্রে এই সমনটা জারি করা হবে। ঠিক আছে, এই বিষয়টা। তাহলে বিধি 17 এবং বিধি 20-এর ডিফারেন্সটা আমরা বুঝতে পারলাম যে বিধি 17 বিষয়টা হচ্ছে আপনার ডিফেন্ডেন্ট যেই জায়গায় উপস্থিত রয়েছে কিন্তু সমনটা গ্রহণ করে নাই, সেই ক্ষেত্রে এই বিকল্প সমন জারি অর্থাৎ এই আদালতের প্রকাশ্য স্থান বা ব্যবসা প্রতিষ্ঠান বা বাসস্থানের প্রকাশ্য স্থানে ঝুলিয়ে দেওয়া হবে। আর বিধি 20-এর বিষয়টা হচ্ছে আপনার বিকল্প সমন জারি বা সাবস্টিটিউটেড সার্ভিসেস, মানে হচ্ছে যে ক্ষেত্রে বিবাদীকে খুঁজেই পাওয়া যায় নাই সেই ক্ষেত্রে আপনার এই বিকল্প সমন জারি করা হবে। কি করা হবে? আদালতের প্রকাশ্য স্থানে অথবা তার ব্যবসা প্রতিষ্ঠান অর্থাৎ বিবাদী যে জায়গায় ব্যবসা করে থাকে তার ব্যবসা প্রতিষ্ঠান অথবা বাসস্থানে প্রকাশ্য স্থানে ঝুলিয়ে দেওয়া হবে, অথবা কি করা হবে? দৈনিক সংবাদপত্রে অর্থাৎ একটি দৈনিক সংবাদপত্রে সমনটা জারি করা হবে। এই বিষয়টা বলা হয়েছে। আশা করি আপনাদের কাছে 17 আর 20টা এখন ক্লিয়ার। একটা বিষয় বিধি 20-এর কথা বলা হচ্ছে সেটা হচ্ছে আপনার আদালতের সম্মুখে দিলে এই যে মানে করেন যে বিকল্প সমন জারি করা হলো বা আদালতের সম্মুখেই যদি দেওয়া হয়ে থাকে, যেভাবেই দেওয়া হোক না কেন সমনটা জারি করা হয়েছে বলে ধরে নেওয়া হবে। অর্থাৎ আদালতের সম্মুখে দিলেও সমনটা জারি হয়েছে ধরা হবে। আর বিকল্প সমন জারি অর্থাৎ এই 20 এবং 17 ধারা অনুযায়ী, এই 20 এবং 17 বিধি অনুযায়ী যদি সমন জারি করা হয়ে থাকে সেইটাও বুঝে নেওয়া হবে যে সমনটা জারি করা হয়েছে অলরেডি। আচ্ছা, বিধি 24-এ বলা হয়েছে যদি ডিফেন্ডেন্ট কারাগারে থেকে থাকে তবে সেই ক্ষেত্রে কারাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট তার বিরুদ্ধে জারিত সমনটা, সেই সমনটা জারি করা হবে। অর্থাৎ কারাগারে থাকা অবস্থায় ডিফেন্ডেন্টকে সমন জারি করতে হলে সেই কারাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট সেই সমনটা দিতে হবে। বিধি 25-এ বলা হচ্ছে যে দেশের বাহিরে যদি ডিফেন্ডেন্ট যদি দেশের বাহিরে থেকে থাকে তবে সেই ক্ষেত্রে ফ্যাক্স বা ইমেল যোগে আপনার তার কাছে সমনটা প্রেরণ করতে হবে, অর্থাৎ সমনটা তার কাছে পাঠাতে হবে। বিধি 27-এ বলা হয়েছে যদি ডিফেন্ডেন্ট হচ্ছে আপনার রেলওয়ে কোনো অফিসার হয়ে থাকে তবে রেলওয়ে অফিসার, তবে সেই ক্ষেত্রে সেই রেলওয়ের যে প্রধান কর্মকর্তা সেই রেলওয়ে অফিসার বা প্রধান পাবলিক, অর্থাৎ যদি ডিফেন্ডেন্টরা অর্থাৎ রেলওয়ে অফিসার বা পাবলিক অফিসার হয়ে থাকে তবে সেই ক্ষেত্রে সেখানকার যে প্রধান, সেই প্রধান বরাবর অর্থাৎ রেলওয়ে অফিসারের প্রধান বরাবর বা পাবলিক অফিসারের প্রধান বরাবর সমনটা জারি করতে হবে, অর্থাৎ সমনটা পাঠাতে হবে, অর্থাৎ মানে সমনের এক কপি দিতে হবে তাকে। আর বিধি 28-এ বলা হচ্ছে যদি 3 বাহিনী অর্থাৎ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী 3 বাহিনী হয়ে থাকে, ডিপেন্ডেন্ট 3 বাহিনীর যে কোনো একজন হয়ে থাকে তবে সেই ক্ষেত্রে তাদের যে কমান্ডিং অফিসার বা অধিনায়ক তার কাছে সমনটা দিতে হবে, সমনটা প্রেরণ করতে হবে। বিধি 29-এ বলা হচ্ছে যদি বাংলাদেশের বাহিরের কোনো আদালতের বিরুদ্ধে যদি সমনটা জারি করা যায়, অর্থাৎ বাংলাদেশের বাহিরের কোনো আদালতে যদি সমন জারি করার প্রয়োজন হয়ে থাকে তবে সেই ক্ষেত্রে বাংলাদেশের আদালতে সমনটা জারি করতে হবে। আচ্ছা, এবং বিধি 29 এবং বিধি 30-এ বলা হচ্ছে যে এই গুরুত্বপূর্ণ ব্যক্তি যদি হয়ে থাকে, মানে এতক্ষণ আমরা আলোচনা করলাম যে বিবাদী বিরুদ্ধে কিভাবে সমন জারি করা হবে, স্থাবর সম্পত্তির ক্ষেত্রে কিভাবে সমন জারি করতে হবে, আদালতের এখতিয়ারের বাহিরে যদি ডিফেন্ডেন্ট থেকে থাকে অর্থাৎ এখতিয়ারভুক্ত যদি না হয়ে থাকে তবে সেই ক্ষেত্রে কিভাবে সমন জারি হবে, তাকে না খুঁজে পাওয়া গেলে কিভাবে সমন জারি করতে হবে, বিকল্প সমন জারি কি, বায়ার ফিক্সিং অর্থাৎ আপনার তাকে সে যদি একসেপ্ট না করে তাহলে সেই ক্ষেত্রে কিভাবে সমন জারি করতে হবে, এই বিষয়গুলো আমরা আলোচনা করেছি। এখন আমরা জানবো যে যদি গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে থাকে তবে সেই ক্ষেত্রে তার বিরুদ্ধে সমন জারি হবে না, তাকে
চিঠি পাঠানো হবে। অর্থাৎ গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি যদি হয়ে থাকে রাষ্ট্রের, তবে সেই ক্ষেত্রে মানে ডিফেন্ডেন্ট যদি গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে থাকে রাষ্ট্রের, তবে সেই ক্ষেত্রে তাকে সমন না পাঠিয়ে তাকে লেটার পাঠাতে হবে, অর্থাৎ চিঠি পাঠাতে হবে। আর বিধি 31-এ বলা হচ্ছে, এই যে এতক্ষণ আলোচনা করলাম, মানে অর্ডার 5-এর যতগুলো বিধি এতক্ষণ আলোচনা করলাম, এই সবগুলো বিধির মধ্যে যে কোনো একটা স্টেপও যদি ফলো করে সমনটা জারি করা হয়, তবে ধরে নেওয়া হবে যে সমনটা যথাযথভাবে জারি হয়েছে। এই বিষয়টাই এখানে তুলে ধরা হয়েছে। আশা করি আপনাদের কাছে আজকে এই সমনের বিষয়টি ক্লিয়ার। তাহলে আজকে অর্ডার 5-এ যে সমনের বিষয়টি আলোচনা করলাম, খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, এবং যতগুলো বিধি আলোচনা করেছি তার প্রত্যেকটা বিধি মোস্ট ইম্পর্টেন্ট। সো কেউ একটা বিধিও মিস করবেন না। নেক্সট সেশনে আমরা নতুন বিষয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ল স্কুল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।